তো যেই কোশ্চেনটা পড়াবো সেটা দেখে নাও তোমরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, ফ্যাক্টর ডিটারমাইনিং ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বা তোমরা বলতে পারো ফ্যাক্টর এফেক্টিং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে চাহিদার স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তো দেখো চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন ধরনের দ্রব্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বিভিন্ন কমোডিটির ক্ষেত্রে, মানে ডিফারেন্ট কমোডিটির ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, এবার আমরা তো চাহিদার স্থিতিস্থাপকতা কত রকমের হয় আমরা বলেছি, মানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা ইপির মান কখনো 0 হয়, ইপির মান কখনো 1-এর বেশি হয়, কখনো ইপির মান 1-এর কম হয়, কখনো ইপির মান 1 হয়, কখনো ইপির মান ইনফিনিটিভ হয়। অর্থাৎ আমরা কি বলেছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা 5টা ভাগ ছিল, একটা বলেছিলাম পারফেক্ট ইনইলাস্টিক, একটা বলেছিলাম ইলাস্টিক ডিমান্ড বা বলতে পারো হাই ইলাস্টিক, একটা বলেছিলাম লো ইলাস্টিক, একটা বলেছিলাম ইউনিটারি ইলাস্টিক, আর একটা বলেছিলাম পারফেক্ট ইলাস্টিক। কিন্তু যখন কোনো কমোডিটির কথা বলা হবে তখন এতগুলো ইলাস্টিসিটির কথা বলা হয় না, মানে ইপির মান 0, 1-এর বেশি, 1-এর কম, 1, ইনফিনিট বলা হয় না, তখন দুটো ডিমান্ডের কথাই বলা হয়, অর্থাৎ ইলাস্টিক ডিমান্ড অ্যান্ড ইনইলাস্টিক ডিমান্ড। তো একবার জাস্ট তোমাদের রিভাইজ করে দিই ইলাস্টিক ডিমান্ড কাকে বলে আর ইনইলাস্টিক ডিমান্ড কাকে বলে। তাহলে ইলাস্টিক ডিমান্ডটা কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, মানে বলতে পারো তোমরা দামের পরিবর্তন যে হারে হবে, দামের পরিবর্তন মানে প্রাইসের পরিবর্তন যে হারে হবে তার তুলনায় যে চাহিদার পরিবর্তন তার থেকে বেশি হারে হয় সেটাকেই বলে ইলাস্টিক ডিমান্ড। এক্ষেত্রে ইপির মান 1-এর বেশি হয়। আমি আবার বলে দিচ্ছি, দামের পরিবর্তন যে হারে হয় তার তুলনায় যে চাহিদার পরিবর্তন তার থেকে বেশি হারে হয় তখন তাকে বলে ইলাস্টিক ডিমান্ড। এইবার আমরা বলবো ইন ইলাস্টিক ডিমান্ড। ঠিক আছে, ইন ইলাস্টিক ডিমান্ডটা কি, ইন ইলাস্টিক ডিমান্ড মানে ইপি ছিল 0। দেখো এই ছবিটা তোমরা জানো এর মান এর ডায়াগ্রামটা কেমন হতো, অনেকটা আয়ের মতন দেখতে হতো, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হতো, অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হতো না, দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হতো না, এটাই হচ্ছে ইন ইলাস্টিক। এবার দেখবো কোন দ্রব্যের ডিমান্ড, ঠিক আছে, কোন দ্রব্যের ডিমান্ড ইলাস্টিক আবার কোন দ্রব্যের ডিমান্ড ইন ইলাস্টিক, সেগুলো আবার অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। সেই বিষয়গুলি এখন তোমাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্টটা তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, প্রথম পয়েন্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেচার অফ কমোডিটি। ঠিক আছে, তো নেচার অফ কমোডিটি মানে হচ্ছে দ্রব্যের প্রকৃতি। ঠিক আছে, তো এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড না নেচার অফ কমোডিটির উপরও ডিপেন্ড করে। কি বললাম, ইলাস্টিসিটি অফ ডিমান্ড নেচার অফ কমোডিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার দেখে নাও তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, 3 ধরনের গুডসের কথা বলা হয়েছে, একটা নেসেসিটি গুডস, একটা কমফোর্ট গুডস, একটা লাক্সারি গুডস। ঠিক আছে, নেসেসিটি গুডসের ক্ষেত্রে ডিমান্ডটা কি হবে, ইনইলাস্টিক, কমফোর্ট গুডসের ক্ষেত্রে ডিমান্ডটা হবে ইলাস্টিক, আর লাক্সারি গুডসের ক্ষেত্রে ডিমান্ডটা হবে তোমার মোর ইলাস্টিক। এবার নেসেসিটি গুডস তোমরা সবাই জানো, মানে প্রয়োজনীয় দ্রব্য কোনগুলোকে বোঝায়, আমাদের জীবন ধারণের জন্য যেইগুলো প্রয়োজনীয় সেই দ্রব্যই তো প্রয়োজনীয় দ্রব্য। কোনগুলো, সল্ট, নুন, ব্রেড, অয়েল, রাইস, গার্মেন্টস মানে জামা কাপড়, এইগুলো হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য একান্তভাবে প্রয়োজনীয়। ঠিক আছে, তো আমার দ্রব্যের দাম, এই সমস্ত জিনিসের দাম বাড়লেও চাহিদার খুব একটা পরিবর্তন হবে না, বলতে পারো চাহিদার পরিবর্তন হবেই না, আমার আগে যা লাগতো এখন তাই লাগবে। এই জন্যই তো বলছে ইনইলাস্টিক। এইমাত্র বললাম ইনইলাস্টিক কি, এবার বলছে কমফোর্ট মানে আরামদায়ক দ্রব্য। যেমন কয়েকটা আরামদায়ক দ্রব্যের উদাহরণটা কি বলে লেখা আছে, ফ্যান লেখা আছে, রেফ্রিজারেটর লেখা আছে। ঠিক আছে, এই সমস্ত দ্রব্যের দামের যদি একটু পরিবর্তন হয় তাহলে চাহিদার পরিবর্তন হবে। মানে ধরো ফ্যান বা রেফ্রিজারেটর দাম যদি কমে যায় তাহলে অনেক লোক কিনতে যাবে ফ্যান, রেফ্রিজারেটর। এবার লাক্সারি গুডসের উদাহরণটা কি আছে, এসি, কার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে লাক্সারি গুডস। এই সমস্ত জিনিসের দাম যদি ইনকেস কমে যায় তাহলে প্রচুর ক্রেতা বাজারে চলে যাবে এই জিনিসগুলো কিনতে। এই জন্য এটা বলছে মোর ইলাস্টিক। ঠিক আছে, তাহলে আশা করি নেচার অফ কমোডিটি বলে প্রথম পয়েন্টটা তোমাদের মাথায় ঢুকেছে। এবার দেখো সেকেন্ড পয়েন্টটা কি দেখতে পাচ্ছ তোমরা, এভেলেবল অফ সাবস্টিটিউট মানে তোমরা আগের চ্যাপ্টারে শিখেছো চাহিদা চ্যাপ্টার, সাবস্টিটিউট মানে পরিবর্ত। ঠিক আছে, আর তোমরা তো এটাও জানো পরিবর্ত দ্রব্যের উদাহরণ কি বলেছিলাম, সাবস্টিটিউট কোর্সের উদাহরণ টি কফি বলেছিলাম। ঠিক আছে, তো টি কফি বলেছিলাম। দেখো এটা কি বলেছে, এবার তোমাদের একটা কথা বলে দিই পরিবর্ত দ্রব্য কাকে বলে, যেটা আগের চ্যাপ্টারে বলেছিলাম। কি বলছে, কোন দ্রব্যের পরিবর্তে মানে একটা দ্রব্যের পরিবর্তে যদি অন্য কোনো দ্রব্য ব্যবহার করা হয়, ঠিক আছে, তো তখন তাকে পরিবর্ত দ্রব্য বলে। যেমন ধরো না চায়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, কফি ব্যবহার করি। ঠিক আছে, তো সেটা আমার পরিবর্ত দ্রব্য। বা এরকমও হতে পারে, যেমন আমরা যদি কোনো সফট ড্রিঙ্কসের কথা বলি, ধরো পেপসির পরিবর্ত দ্রব্য মানে কি খেতে পারি, কোক খেতে পারি, তারপর যে থামস আপ খেতে পারি, মাউন্টেন ডিউ খেতে পারি, স্প্রাইট খেতে পারি, তাই না। অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত দ্রব্যের সাবস্টিটিউট আছে সেইগুলো হচ্ছে মোর ইলাস্টিক, আর যেই সমস্ত দ্রব্যের সাবস্টিটিউট নেই সেগুলো লেস ইলাস্টিক। তাই তো খাতায় লেখা আছে, দেখো কি লেখা আছে, লার্জ নাম্বার হলে মোর ইলাস্টিক আর নো সাবস্টিটিউট, যেখানে কোনো সাবস্টিটিউট নেই সেটা লেস ইলাস্টিক। যেমন উদাহরণ সল্ট ওয়াটার। এরকম কি কখনো তোমরা দেখবে সল্ট মানে নুনের দাম বেড়ে গেলে তোমরা নুন খাওয়া বন্ধ করে দেবে? ঠিক আছে, এরকম তো কখন দেখবেন। বা জলের দাম যদি বেড়ে যায় তাহলে জল খাওয়া বন্ধ করে দেবে, এটা কখনো হবে না। ঠিক আছে, তো এর পরের পয়েন্টটা আসা যাক। পরের পয়েন্টটা বলছে ইনকাম লেভেল। তাহলে কি বলছে, ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি,
ক্রেতার ইনকাম লেভেলের ওপরও নির্ভর করে। ঠিক আছে, কি লেখা আছে, হায়ার লেভেল মানে রিচ পার্সন, যারা রিচ পার্সন হয়, ঠিক আছে, ইনকাম লেভেলকে আমরা দুটো ভাগ করছি, একটা হায়ার লেভেল একটা লোয়ার লেভেল, মানে একটা রিচ পার্সনের জন্য আর একটা পুয়ার পার্সনের জন্য। ঠিক আছে, তো রিচ পার্সনদের ক্ষেত্রে লেস ইলাস্টিক হবে আর পুয়ার পার্সনদের ক্ষেত্রে হাইলি ইলাস্টিক হবে। দেখো একটা ব্যাপারটা একটা বেশ ভালো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো বাজারে যদি মাছের দাম বেড়ে যায়, ঠিক আছে, যে সমস্ত ব্যক্তির আয় বেশি তারা মাছের চাহিদা প্রায় স্থির থাকবে। ঠিক আছে, তো বাজারে যদি মাছের দাম বেড়ে যায় তাহলে যে সমস্ত ব্যক্তির আয়টা বেশি, যে সমস্ত ব্যক্তির ইনকামটা বেশি, তো মাছের দাম বেড়ে যাওয়াতে কি ওরা কি মাছ খাওয়া বন্ধ করে দেবে নাকি মাছের চাহিদা কমিয়ে দেবে? তাদের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, এই জন্য এটা বলছে তোমার লেস ইলাস্টিক। ঠিক আছে, আর লোয়ার লেভেল যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে তাদের ইনকামটা ধরো একটু কমে গেছে, ঠিক আছে, ইনকামটা যদি কমে যায় তাহলে তো নিশ্চয়ই অনেকটা এফেক্ট পড়বে, তাহলে তো ওরা মাছ খাওয়ার পরিমাণটা কমিয়ে দেবে, মাছের দাম যদি বেড়ে যায় মাছটা একটু কম খাবে। ঠিক আছে, তাই জন্য বলছে এটা হাইলি ইলাস্টিক। এবার দেখে নাও কি আছে 4 নম্বর পয়েন্ট, লেভেল অফ প্রাইস। ঠিক আছে, লেভেল অফ প্রাইস কি? দেখো লেভেল অফ প্রাইস আমরা দুটো ক্যাটাগরি করেছি, একটা কস্টলি গুডস আর একটা ইনএক্সপেন্সিভ গুডস। কস্টলি গুডস মানে যেগুলো খুব দামি দ্রব্য, ঠিক আছে, দামি দ্রব্যের ক্ষেত্রে হাইলি ইলাস্টিক হয়। কি বললাম? হাইলি ইলাস্টিক। যেমন ধরো ল্যাপটপ, এসি, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসের যদি দাম বেড়ে যায়, ঠিক আছে, তাহলে চাহিদাটা অনেকটাই কমে যাবে। যদি দাম যদি কমে যায়, ঠিক আছে, তাহলে সবাই কিনতে যাবে, ল্যাপটপ, এসি এগুলো কিনতে হবে, তা হাইলি ইলাস্টিক। ঠিক আছে, আর ইনএক্সপেন্সিভ গুডস কোনগুলো? ধরো বলতে পারো খুব কম দামের দ্রব্য, এইগুলোর ক্ষেত্রে ইনইলাস্টিক হয়। যেমন ধরো তোমরা দেশলাই। এরপরে 5 নম্বর কি বলেছে, পোস্টপনমেন্ট অফ কনজাম্পশন, মানে কনজাম্পশনটা বন্ধ রাখার সম্ভাবনা। ঠিক আছে, যেমন ধরো এখানে কি লেখা আছে, যদি এটা পসিবল হয়, আমরা যদি কনজাম্পশনটা পোস্টপন করতে পারি, যদি এরকম পসিবল হয় তাহলে হাই ইলাস্টিক। ঠিক আছে, তো যেমন উদাহরণ কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, মানে ধরো এই সমস্ত জিনিসের যদি দামটা বেড়ে যায়, ঠিক আছে, দামটা বেড়ে গেলে আমরা কি চাহিদা কমিয়ে দেবো, আর যদি দামটা কমে যায় তাহলে চাহিদাটা বাড়িয়ে দেবো। মানে কি করবো, ধরো আজকে যদি এই সমস্ত জিনিসের দাম বেড়ে যায় আমরা চেষ্টা করবো কি, আমরা পরবর্তী সময় কেনার চেষ্টা করবো। ঠিক আছে, এই জন্য এখন চাহিদা কমাবো। আর যদি আজকে দাম কমে যায় তাহলে আমরা চেষ্টা করবো আজকে বেশি বেশি করে কিনে রাখার। এই জন্য বলছে এটা হাইলি ইলাস্টিক। আর নট পসিবল, ঠিক আছে, যদি আমি পোস্টপন করা সম্ভব না হয় তাহলে ইনইলাস্টিক হবে। যেমন মেডিসিন, দেখো মেডিসিনের দাম যত বেড়ে যাক বা কমে যাক আমাকে তো মেডিসিন কিনতেই হবে, আমার মেডিসিন দরকার, তাই এক্ষেত্রে চাহিদার খুব একটা পরিবর্তন হচ্ছে না। এবার দেখো 6 নম্বর কি বলেছে, নাম্বার অফ ইউজেস। ঠিক আছে, মানে একটা প্রোডাক্টকে তোমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো দেখো কি লেখা আছে, লার্জ ইউজেস। ঠিক আছে, যদি লার্জ ইউজেস হয় তাহলে ইলাস্টিক হবে, আর যদি ফিউ ইউজেস হয় তাহলে ইনইলাস্টিক হবে। দেখো একটা উদাহরণটা দেখে নাও। ঠিক আছে, উদাহরণটা কি, যে লার্জ ইউজের উদাহরণটা দিয়েছে ইলেকট্রিসিটি, মিল্ক। ঠিক আছে, তো দেখো অনেক দ্রব্য আছে আমাদের, অনেক দ্রব্য যেগুলোকে আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ভেরিয়াস ইউজ করতে পারি, একটা দ্রব্যকে ভেরিয়াস ইউজ করতে পারি। ঠিক আছে, তো সেই সমস্ত দ্রব্যের ইলাস্টিক অফ ডিমান্ডটা বেশি হয়। যেমন কি বললাম, উদাহরণ বললাম, মিল্ক বললাম, ইলেকট্রিসিটি বললাম, প্লাস্টিক বললাম, ইত্যাদি। ধরো মিল্কের দাম যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করবো, শুধুমাত্র যারা বাচ্চা আছে মানে শিশু আর যারা বয়স্ক মানুষ বা অসুস্থ ব্যক্তি তাদের জন্য আমরা দুধটা ব্যবহার করবো, তাহলে আমার কি হবে, মিল্কের চাহিদাটা কমে যাবে। যদি মিল্কের দাম কমে যায় তাহলে আমি কি মিল্ক বিভিন্ন কাজে ব্যবহার করবো, যেমন পায়েস তৈরি করবো, দই তৈরি করবো, মিষ্টি তৈরি করবো। ঠিক আছে, তো এই সমস্ত কাজে ব্যবহার করবো, তাহলে তখন দুধের চাহিদা বেড়ে যাবে। তাহলে কি দেখতে পারলে, দুধের দাম যখন কমে যাচ্ছে তখন দুধের চাহিদা বেড়ে যাচ্ছে। এই জন্য তো বলছি এটা ইলাস্টিক। আর ফিউ ইউজার ক্ষেত্রে কি হবে, ইনইলাস্টিক হবে। দেখো এর পরের পয়েন্টটা কি বলছে, শেয়ার ইন টোটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, কি বলেছে লাইনটার মানে কি বলছে, মানে ইনকামের কতটা পোরশন, ঠিক আছে, কোন দ্রব্যের জন্য এক্সপেন্স করবে। দেখো কি বলেছে, লার্জ প্রপোর্শন যদি হয়, কোন কমোডিটির যদি লার্জ প্রপোর্শন ইউজ হয় তাহলে ইলাস্টিক, আর যে স্মল প্রপোর্শন ইউজ হয় তাহলে সেটা লেস ইলাস্টিক। বলছে যে যদি কোনো কমোডিটির ওপর ক্রেতা তার আয়ের ম্যাক্সিমাম পোরশন, ঠিক আছে, ম্যাক্সিমাম পোরশন বলতে পারো ব্যয় করে ফেলে, মানে খরচ করে ফেলে, তাহলে সেই দ্রব্যটি তোমার ইলাস্টিক হবে। ঠিক আছে, আর যদি কোনো কমোডিটির ওপর ক্রেতা যদি তার আয়ের কিছুটা পোরশন ব্যয় করে বা এক্সপেন্স করে তাহলে সেটা হবে ইনইলাস্টিক। ঠিক আছে, তো দেখো উদাহরণ দিয়েছি একটা, কি উদাহরণ দিয়েছি, ধরো একজন পার্সন মাসে ইনকাম করে 1 লাখ টাকা। ঠিক আছে, তো 1 লাখ টাকা ইনকাম করে, ও 70,000 টাকা কিছু কমোডিটি কিনতে ইনভেস্ট করে আর 30,000 টাকা কিছু কমোডিটি কিনতে ইনভেস্ট করে। এই 70,000 টাকা লাক্সারি গুডস কিনতে ইনভেস্ট করে 70,000 টাকা। ঠিক আছে, তো আর নেসেসারি গুডসের জন্য ইনভেস্ট করে 30,000 টাকা। সাপোজ ধরো নেসেসারি গুডসের যদি দাম কমে যায়, তার মানে কি নেসেসারি গুডস কি ও বেশি বেশি করে কিনবে, এরকম না, নেসেসারি গুডসের যেইটুক চাহিদা সেইটুকুই থাকবে। ঠিক আছে, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জিনিসের যদি দাম কমেও যায় ও কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি করে কিনবে না, তাহলে এক্ষেত্রে চাহিদার খুব একটা পরিবর্তন হবে না। ঠিক আছে, এই জন্যই বলছি এটা লেস ইলাস্টিক। আর যদি কোনো লাক্সারি গুডসের দাম কমে যায় ও চেষ্টা করবে এইটাকে 1 লাখের মধ্যে এখানে 80,000 টাকা, মানে লাক্সারি গুডস 80,000 টাকার কেনার, বাকি 20,000 টাকার গুডস নেসেসারি গুডস কেনার। ঠিক আছে, এটাই বলছে। টাইম, ঠিক আছে, তো টাইমকে দুটো ভাগ বলছে, একটা শর্ট রান একটা লং রান, একটা শর্ট রান আর একটা লং রান। শর্ট রানে হয় ইনইলাস্টিক আর লং রানে হয় ইলাস্টিক। তো শর্ট রানটা দেখে নাও কি বলেছে। ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে,
যদি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলের দাম যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে শর্ট পিরিয়ডে কি হবে, সর্ষের তেলের চাহিদা খুব একটা কমবে না, ঠিক আছে। সর্ষের তেলের দাম যদি শর্ট পিরিয়ড মানে কয়েকটা যদি কিছু সময়ের জন্য মানে শর্ট পিরিয়ডের জন্য যদি সর্ষের তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে সর্ষের তেলের চাহিদা খুব একটা এফেক্ট হবে কিছু সময়ের জন্য। কিন্তু এরকম সর্ষের তেলের দাম জন্য যদি সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার ইন ইলাস্টিক ডিমান্ড হবে। যদি লং রান যদি দীর্ঘ সময় ধরে যদি সর্ষের তেলের দাম বাড়তেই থাকে সেক্ষেত্রে তোমার ইলাস্টিক হবে, তখন সর্ষের তেলের চাহিদা তোমার কাছে কমে যাবে, তখন তুমি সর্ষের তেলের সাবস্টিটিউট খোঁজার চেষ্টা করবে, যেমন বাদাম তেল, রেপসিড তেল, এইগুলো। আর কি বলে যে হ্যাবিট, ঠিক আছে, হ্যাবিটস তো তোমরা বুঝতেই পারছো, অভ্যাস। কারণ হ্যাবিট মানে কি, হ্যাবিট মানে কি, যারা স্মোক করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সিগারেটের দাম বেড়ে গেলে খুব একটা ম্যাটার করবে না, ঠিক আছে, তো দাম বেড়ে গেলেও ওরা খাবে, ঠিক আছে। তো তারপর ধরো কোনো ড্রিঙ্কিং বলতে পারো, ঠিক আছে, হার্ড ড্রিঙ্ক যেগুলোকে বলে, এছাড়াও বিভিন্ন নেশার জিনিস আছে, তো সেইগুলোর ক্ষেত্রে লেস ইলাস্টিক হয়, ঠিক আছে। লেস ইলাস্টিক কেন বলছি, এই সমস্ত জিনিসের দাম বেড়ে গেলেও চাহিদার খুব একটা পরিবর্তন হয় না। তো আশা করি বুঝতে পারলে এটা। তো এই হয়ে গেল। এছাড়াও কিছু পয়েন্ট তোমরা দিতে পারো। এছাড়াও তোমার ট্র্যাডিশন তোমরা দেখো অনেকে বিয়ে বাড়িতে যায়, কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোনো বিয়ে হচ্ছে, ঠিক আছে, যেমন দেখেছো বিয়ে হচ্ছে অথচ কোনো অলংকার পড়ছে না, মানে অর্নামেন্টস পড়ছে না, তো বিয়ে হচ্ছে, এটা কখনো হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে অর্নামেন্টস এর দাম বেড়ে গেলেও চাহিদার খুব একটা এফেক্ট পড়বে না, ঠিক আছে। তো এই জন্য এটা তখন কি আছে, লেস ইলাস্টিক হয়ে যাচ্ছে বা বলতে পারো ইন ইলাস্টিক হচ্ছে। এবার ধরো আরেকটা এক্সাম্পল বলছি, ধরো প্রাইস চেঞ্জ যদি হয়, প্রাইস চেঞ্জ, ধরো মোটর গাড়ি, ধরো একটা মোটর বাইকের দাম ধরো 1.5 লাখ টাকা, ঠিক আছে, তো ঠিক আছে, এই মোটর গাড়ির দাম 1.5 লাখ থেকে বেড়ে যদি 1,70,000 হয়ে যায়, তাহলে কিন্তু চাহিদার কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, এক্ষেত্রে ডিমান্ডের খুব একটা পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইনইলাস্টিক, ঠিক আছে। হ্যাঁ, চাহিদা কখন পরিবর্তন হবে, 1.5 লাখ থেকে বেড়ে যদি 3 লাখ হয়ে যায়, তখন চাহিদার পরিবর্তন হবে, ঠিক আছে। আর একটা বলেছে অ্যাডভার্টাইজমেন্টের ওপরও ডিপেন্ড করে প্রাইস ইলাস্টিক অফ ডিমান্ড, ঠিক আছে। তো বলে দিলাম। তো এই করে মোটামুটি এই থার্ড চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল আমাদের।